কেমন আছো আমার শিক্ষার্থীরা? আশা করি পড়া খুব হরদমভাবে চলছে এবং আমাদের ক্লাসও কিন্তু নতুন করে প্রিটেস্টের সিলেবাস অনুযায়ী, অবশ্যই এতদিন ধরে যে ক্লাসগুলো নিয়েছি এগুলো সব প্রিটেস্টের মতো। আমরা তো সম্পূর্ণ বইটা রিভিশন দেওয়াচ্ছি। তাহলে আমাদের যে অধ্যায় 5 খাদ্য, পুষ্টি এবং পরিপাক, এবং গত ক্লাসে আমি কিন্তু পড়েছিলাম পৌষ্টিক গ্রন্থি, পরিপাক গ্রন্থি নিয়ে। তার আগে পড়েছিলাম পরিপাক নালী। আজকে পড়ব পরিপাক প্রক্রিয়া। তাহলে পরিপাক প্রক্রিয়া মানেটা কোথায় ছিল? মানবদেহে খাদ্য পরিপাক ক্রিয়া। আমরা প্রথম টপিকস পড়েছিলাম প্রাণীদেহের খাদ্য উপাদান। মোট 6টি উপাদান আমাদের অত্যাবশ্যকীয়ভাবে লাগে। এর মধ্যে প্রধান উপাদান কি কি ছিল? মূলত 3টি, অথবা কি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। তাহলে এই 3টা কম্পোনেন্টস কি কি ছিল মনে আছে? তাহলে প্রথম উপাদান আমাদের দৈনন্দিন জীবনে যে 3টি উপাদান অবশ্যই লাগবে। প্রথমটা আমি সংক্ষেপে একটু লিখে দিই। প্রথমটা ছিল আমাদের প্রোটিন। এরপর ছিল দেখো আমাদের শর্করা অথবা কার্বোহাইড্রেট, এবং সবার শেষে ছিল লিপিড অথবা চর্বি অথবা স্নেহ জাতীয় পদার্থ। এই 3টে উপাদান থেকে মূলত আমরা কি কি পাওয়ার কথা ছিল? প্রোটিন থেকে আমি যখন প্রোটিনকে ভাঙবো, প্রোটিন থেকে কিন্তু আমি মূলত পাবো অ্যামাইনো অ্যাসিড। এগুলো কিন্তু আমাদের অবশ্যই আজকের টপিকসে লাগবে, ঠিক আছে? প্রথম টপিকস ছিল আমাদের অ্যামাইনো অ্যাসিড। এরপর যে কার্বোহাইড্রেটকে যখন আমি ভাঙবো, কার্বোহাইড্রেট থেকে ভেঙে সবার শেষে আমরা কি জেনেছিলাম? আমাদের লাস্ট স্ট্রাকচার ছিল গ্লুকোজ। তাহলে গ্লুকোজ অবশ্যই আমাদের দেহের মধ্যে শোষণযোগ্য উপাদান ছিল, যে গ্লুকোজকে ভেঙে আমরা কি তৈরি করেছিলাম? শক্তি। অধ্যায় 4ও কিন্তু পড়েছিলাম। দেখো তোমাদের চ্যাপ্টারগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আসছে। গ্লুকোজকে ভেঙে আমরা কি করেছিলাম? শক্তি তৈরি করেছিলাম, মনে আছে? সেই শক্তি কি? 686 কিলো ক্যালোরি পার মোল অথবা 38 এটিপি। এরপর আসি আমার লিপিড। লিপিড কিন্তু বেসিক্যালি লিপিড অথবা স্নেহ জাতীয় পদার্থ থেকে ভেঙে আমি কি কি তৈরি করেছিলাম? প্রথমটা ছিল চর্বি অথবা কি ফ্যাটি অ্যাসিড, এবং আরেকটা ছিল গ্লিসারল। তাহলে আমি লিপিডকে ভেঙে মূলত কয়টা অংশ তৈরি করেছিলাম? একটা ছিল ফ্যাটি অ্যাসিড, আরেকটা ছিল গ্লিসারল। তাহলে মোট কয়টা উপাদান থেকে ভেঙে শেষ পর্যন্ত আমি কি কি পেলাম? আবার রিপিট করছি। প্রোটিনকে ভেঙে শেষ পর্যন্ত পাবো আমি অ্যামাইনো অ্যাসিড। এরপর আমি কার্বোহাইড্রেটকে ভেঙে আমি পাবো গ্লুকোজ, এবং লিপিডকে ভেঙে আমি পাবো মূলত 2টা উপাদান, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ঠিক আছে? তাহলে আজকে আসি পরিপাক কাকে বলে। মানবদেহের যে পৌষ্টিক নালী অথবা পরিপাক নালীর অভ্যন্তরে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলো ভেঙে কিসের সাহায্যে ভাঙবে? উৎসেচক অথবা এনজাইম, প্রাণরস অথবা হরমোনের উপস্থিতিতে ভেঙে যে ক্ষুদ্র ক্ষুদ্র সরল শোষণযোগ্য উপাদানে পরিণত হয় তাকে আমরা কিন্তু বলছি পরিপাক। এবং এই পরিপাক যে আমি বললাম সরল শোষণযোগ্য উপাদানে পরিণত হয়, কোথার মধ্যে গিয়ে পরিণত হবে? মূলত কোষ। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খাদ্য উপাদানগুলো দেখো, বিশাল একটা প্রোটিন ছিল, এটা থেকে ভেঙে আমি শেষ পর্যন্ত কি তৈরি করলাম? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড শেষ পর্যন্ত কোথার মধ্যে গিয়ে পরিণত হবে? কোষের ভেতরে। কোষের ভেতরে কিভাবে প্রবেশ করবে? কোষ আবরণীর ভেদ করে কোথায় প্রবেশ করলো? কোষে। এবং এই কোষটা কি করলো? শোষণযোগ্য উপাদান গ্রহণ করলো, এবং রক্তের মাধ্যমে সারা দেহের মধ্যে এই উপাদানগুলো পরিবাহিত হলো। তাহলে আমি মাত্র কয়েকটা লাইনের মধ্যে আমার সম্পূর্ণ টপিকসটা কিন্তু বলে ফেলেছি, ঠিক আছে? তাহলে আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে আমি যে খাদ্য উপাদানগুলো গ্রহণ করব, এখান থেকে সরল শোষণযোগ্য উপাদানগুলো গ্রহণ করে আমাদের দেহে কি দৈহিক বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষম, ইদানিং যে বলা হচ্ছে ইমিউনি সিস্টেম বাড়াও, অথবা কি তোমাদের দেহের ইমিউনি সিস্টেম বাড়ানোর জন্য প্রতিনিয়ত অবশ্যই আমাদের মূলত 6টি উপাদান তো লাগবে, কিন্তু মূলত মোট 3টি উপাদান অবশ্যই আমাদের দরকার। তাহলে আসি পরিপাক। যেহেতু অনেক ডিটেলস একটি টপিকস, এখানে কি কি আছে দেখো।
আমি প্রথম থেকে শুরু করি পরিপাক প্রক্রিয়া। প্রথমে আমি কোথায় গ্রহণ করব? মুখগহ্বরে। যেহেতু মুখগহ্বরে আমি যখন যে খাবারটা নিচ্ছি ওইটা দাঁত এবং জিহ্বার সাহায্যে, যান্ত্রিক প্রক্রিয়া দাঁত এবং জিহ্বার সাহায্যে আমি কি করলাম? ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করলাম। এই প্রক্রিয়ায় এসে প্রথমে কিন্তু লালা গ্রন্থি থেকে লালারস, এক ধরনের লালারস এসে নিঃসৃত হয়। আমরা কি লালা গ্রন্থি পড়েছিলাম? গত ক্লাসে কিন্তু পড়েছিলাম। এই লালারস থেকে টায়ালিন, প্রথম মেকানিজম শুরু হয়ে গেল কিন্তু টায়ালিন নামক এক ধরনের উপাদান অথবা স্যালাইভারি অ্যামাইলেজ। খেয়াল করো, স্যালাইভারি অ্যামাইলেজ নামক এক ধরনের উপাদান শ্বেতসারকে ভেঙে প্রথম মেকানিজম শুরু হয়ে গেল। শ্বেতসারকে ভেঙে প্রথম স্ট্রাকচার তৈরি করলাম আমি কি? মল্টোজ। তাহলে আমি এখানে একটু লিখছি, মুখগহ্বরে প্রথম যে উপাদানটা তৈরি হলো, হওয়ার কথা ছিল কিন্তু মূলত গ্লুকোজ, কিন্তু গ্লুকোজ তৈরি না হয়ে আমি কি তৈরি করলাম? মল্টোজ। তাহলে এই মল্টোজ তৈরি করলো এবং এটি ছিল আমাদের কার্বোহাইড্রেট। তাহলে হোয়াটস অ্যাবাউট প্রোটিন অ্যান্ড লিপিড? প্রোটিন এবং লিপিড মুখগহ্বরে কিন্তু ভাঙে না অথবা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয় না। শুধুমাত্র আমরা শ্বেতসার অথবা শর্করাকে ভেঙে প্রথমে আমি কি তৈরি করলাম? মল্টোজ। এরপর এই খাদ্য উপাদানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে অন্ননালীর মাধ্যমে সরাসরি কোথায় চলে আসবে? পাকস্থলীতে। এই যে অন্ননালীর মাধ্যমে যে পাকস্থলীতে আসবে, অন্ননালীতে কিন্তু কোনো এনজাইম অথবা উৎসেচক নাই, শুধুমাত্র একটি মাত্র প্রক্রিয়া অথবা মেকানিজম, এটার নাম হচ্ছে পেরিস্টালসিস। তোমরা একটু বইয়ের মধ্যে দাগ দাও, পেরিস্টালসিস মানে কি? পেরিস্টালসিস হচ্ছে, দেখো, একবার সংকোচন আরেকবার প্রসারণ। যখন এই খাদ্য কণাটা এই জায়গায় আসবে তখন এই অংশটা হবে প্রসারণ এবং এই অংশটা হবে সংকোচন। ওই খাদ্য কণাটা যখন আবার এই পর্যায়ে আসবে তখন আবার হবে প্রসারণ এবং আগে যে অংশটা ছিল প্রসারণ এটা হয়ে যাচ্ছে সংকোচন। তাহলে এটা হচ্ছে আরেকটি যান্ত্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার নাম দিলাম আমরা পেরিস্টালসিস। ঠিক আছে? তাহলে আমার মুখগহ্বরের পরিপাক শেষ। মুখগহ্বরে এসে আমাদের প্রোটিনের কোনো কিছু ভাঙলো না এবং লিপিডের কোনো কিছু ভাঙলো না, মানে কি? রাসায়নিক পরিপাক হলো না, এবং শুধুমাত্র কি ভাঙলো? কার্বোহাইড্রেট অথবা শ্বেতসার। কার্বোহাইড্রেট অথবা শ্বেতসার ভেঙে কি তৈরি করলাম আমরা? মল্টোজ। এরপর এই খাদ্য উপাদানগুলো সরাসরি কোথায় চলে আসলো? পাকস্থলীতে। পাকস্থলীতে এসে মূলত এদের প্রোটিনের পরিপাক তৈরি হওয়ার কথা। পাকস্থলীতে এসে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এক ধরনের গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় এবং এই গ্যাস্ট্রিক রসের মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, খেয়াল করে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড নামক এক ধরনের অ্যাসিড আগে থেকে এসে জমা হয় এবং খাদ্যের মধ্যে যে ব্যাকটেরিয়া অথবা বিভিন্ন জীবাণু থাকার কথা, এই জীবাণুগুলোকে কিন্তু মূলত ধ্বংস করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে আগে থেকেই কিন্তু আছে নিষ্ক্রিয় পেপসিনোজেন। খেয়াল করো, নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি হয়ে যায়? সক্রিয় পেপসিন। এই সক্রিয় পেপসিন কি করে? মূলত এই সক্রিয় পেপসিন আমার খাদ্য উপাদান, আরেকটি উপাদান নিয়ে এখন কাজ করব, প্রোটিন অথবা আমিষ। আমি কিন্তু সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি এখন প্রোটিনকে ভেঙে, খেয়াল করো, প্রোটিনকে ভেঙে আমি এখন কি তৈরি করলাম? পেপসিনের উপস্থিতিতে। এই পেপসিন হচ্ছে এক ধরনের এনজাইম, যে এনজাইমকে প্রোটিনকে ভাঙার এনজাইম বলা হয়। ঠিক আছে? তাহলে এই পেপসিন দেখো প্রোটিনকে ভেঙে কিসে তৈরি করলো? পলিপেপটাইড। হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট পলিপেপটাইড? আমি তোমাদেরকে ক্লাসেও বলেছিলাম, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার পর একটা পেপটাইড বন্ড অথবা পেপটাইড বন্ধনের মাধ্যমে তৈরি হয়ে কি তৈরি করে? বিশাল একটি প্রোটিন। তাহলে যেহেতু অনেক বড় একটা প্রোটিন স্ট্রাকচার, এই প্রোটিন স্ট্রাকচারকে আমি পেপসিনের উপস্থিতিতে কি তৈরি করলাম? পলি মানে কি ছিল? পলি মানে অনেক, এবং
কি বন্ড ছিল? পলিপেপটাইড বন্ড। ঠিক আছে, এক্ষেত্রে আমি আরেকটি শব্দ ইউজ করব পাকস্থলীতে। পাকস্থলীতে পাকমণ্ড অথবা কাইম। কাইম মানে কি? কাইম মানে হচ্ছে এই যে পাকস্থলীর যে নিজস্ব প্রাচীর আছে, পেশি স্তর আছে, এরা কিন্তু একবার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই খাদ্য কণাগুলোকে সুপের মতো অথবা এক ধরনের তরল উপাদান তৈরি করে। এই তরল উপাদান পাকমণ্ড এবং কাইমের মাধ্যমে ডিউডেনামে সরাসরি কপাটিকা ভেদ করে, দেখো এই যে পাকস্থলীর এই অংশে কিন্তু এক ধরনের কপাটিকা অথবা ছিদ্র আছে। এই ছিদ্রের মাধ্যমে সরাসরি কোথায় এসে চলে আসে? ডিউডেনামে এসে জমা হয়। ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় টপিকস কোনটা পড়লাম? পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীতে শুধুমাত্র কি পরিপাক হলো? প্রোটিন। এখানে কিন্তু স্টার্চ অথবা শ্বেতসারও ভাঙলো না, এবং কি ভাঙলো না? লিপিড অথবা চর্বিও ভাঙলো না। কিন্তু এরা কি তৈরি হলো? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় অথবা সুপের মতো কায় তৈরি হয়ে গেল। এবং এক্ষেত্রে কে কাজ করলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি তৈরি করলো? নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করতে সাহায্য করলো। এরপর আসি আমি সরাসরি এই অংশগুলির পর। এখন আসবো আমি ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের উপাদান কয়টা ছিল? তিনটা: ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। মূলত ইলিয়ামের মধ্যে দেখো, আমি তোমাদেরকে যে ক্ষুদ্রান্ত্রকে এঁকে দেখাচ্ছি, আমি আবার ক্ষুদ্রান্ত্রের ভিলাই। ভিলাই মানে কি? দেখো এই যে আমার এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে আঙ্গুলের মতো যে ভাঁজটি আছে, এটা হচ্ছে ভিলাই। এই ভিলাইয়ের মধ্যে কিন্তু মূলত কি হবে? খাদ্য কণাগুলো শোষিত এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কণা বলবো না, এখন বলবো শোষণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আসি প্রথম শব্দ। এখানে যে পিত্তরস আছে, এই পিত্তরস ডিউডেনামের মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে এসে জমা হয় এবং শ্বেতসার অথবা স্টার্চ এবং প্রোটিন ভেঙে কাজ শুরু করে, এবং এই পর্যায়ে এসে চর্বি অথবা স্নেহ পদার্থ ভাঙতে শুরু করে। এই স্নেহ পদার্থ ভাঙার জন্য আমার একটি এনজাইম আছে। এই এনজাইমটার নাম হচ্ছে লাইপেজ। মনে আছে? লাইপেজ। এই লাইপেজ ভেঙে সরাসরি দেখো স্নেহ পদার্থকে ভেঙে কি তৈরি করলো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আবার বলছি আমি, স্নেহ পদার্থ অথবা চর্বিকে ভেঙে আমি কয়টা উপাদান পেলাম? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আশা করি আমি যে পাঠটা পড়াবো সাথে সাথে তোমরা বইটাও নিবে এবং বইয়ের মধ্যে মিলিয়ে দেখবে। এই যে আমি বললাম পিত্তরস, এই পিত্তর মধ্যে কিন্তু পিত্ত লবণ নামক এক ধরনের উপাদান আছে, যেটি চর্বিকে ভেঙে, চর্বি যেহেতু মুখগহ্বরেও ভাঙে নাই, পাকস্থলীতেও ভাঙে নাই, সরাসরি কোথায় এসে ভাঙলো? ক্ষুদ্রান্ত্রের ভিলাই অথবা আঙ্গুলের মতো ভাঁজের উপাদানে এসে ভাঙলো। এখানে এসে আমি আবার বলছি, এর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কিভাবে ভাঙলো? লাইপেজের মাধ্যমে। এবং পিত্তরসের মধ্যে যে পিত্ত লবণ আছে, এরা কিন্তু সাবানের ফেনার মতো এক ধরনের উপাদান তৈরি করে। ঠিক আছে, তাহলে আমার সরাসরি কি ভেঙে গেল? চর্বি কি ভেঙে গেল? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এরপর আরেকটি রস আসে, দেখো আন্ত্রিক রস এবং আন্ত্রিক রস আছে। তাহলে আন্ত্রিক রসের মধ্যে কি কি আছে? দেখো অ্যামাইলেজ, লাইপেজ এবং ট্রিপসিন। আরেকটি শব্দ পেলাম, অ্যামাইলেজ মানে শর্করাকে ভাঙার এনজাইম, লাইপেজ মানে হচ্ছে চর্বিকে ভাঙার এনজাইম, ট্রিপসিন হচ্ছে প্রোটিনকে ভাঙার এনজাইম। খেয়াল করে দেখো, আমার কিন্তু প্রথম ধাপে কিন্তু আমার চর্বি জাতীয় উপাদানটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে তৈরি হলো। কিন্তু আমাদের যে মুখগহ্বরের যে গ্লুকোজ হওয়ার কথা ছিল, বাট হয় নাই, কি হয়েছিল? মল্টোজ। এখন আসি আমি অ্যামাইলেজ এনজাইমের ক্রিয়ায়। এই শর্করা অথবা স্টার্চকে ভেঙে সরাসরি কিসে তৈরি করব? আমি সরাসরি তৈরি করব গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজটা হচ্ছে আমাদের কোষের শোষণযোগ্য উপাদান। ঠিক আছে, আরেকটি উপাদান দেখো, আমি প্রোটিনকে ভেঙে কি তৈরি করেছিলাম? পাকস্থলীতে পলিপেপটাইড। বাট পলিপেপটাইড কিন্তু আমাদের কোষে গৃহীত হয় না।
তাহলে আমাদের কোষে প্রোটিন কি হিসেবে গৃহীত হয়? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখন আসি এই ট্রিপসিন এনজাইমের উপস্থিতিতে পলিপ্যাপটাইড ভেঙে, আবার বলছি, পলিপ্যাপটাইড ভেঙে কিসে কিসে তৈরি হলো? অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল প্যাপটাইড। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মূলত এই যে খাদ্য পরিপাক ক্রিয়া কোথায় হচ্ছে আমাদের মুখগহ্বর থেকে শুরু করে ক্ষুদ্রান্ত্র পর্যন্ত। তাহলে ক্ষুদ্রান্ত্র পর্যন্ত এসে আমি কিন্তু ফাইনালি শর্করাকে ভেঙে পেয়ে গেলাম গ্লুকোজ, প্রোটিনকে ভেঙে পেয়ে গেলাম অ্যামাইনো অ্যাসিড, এবং চর্বিকে ভেঙে আমি কি পেয়ে গেলাম? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এভাবে আমরা যদি টেকনিক্যালি করে ফেলি তাহলে অবশ্যই আমরা এই চ্যাপ্টার থেকে অথবা এই টপিকস থেকে সুন্দরভাবে আনসার করতে পারবো। এবং যেহেতু বিগত বোর্ড এক্সামেও এই টপিকস থেকে আসে না, এই টপিকস হচ্ছে আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি টপিকস, এবং অবশ্যই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা এই টপিকসটা আঁকার এবং শেখার চেষ্টা করব। ধন্যবাদ।